ওকে, সবার কি অবস্থা? শুরু করি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো। আর আমার খুবই বিধ্বস্ত অবস্থা, কারণ হচ্ছে তোমরা জানো যে সিলেটের মধ্যে বন্যা চলতেছে, এবং বন্যার সেই প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রতিদিনই প্রায় গিয়েছি, এবং ওইখানের যে পরিস্থিতি, ঠিক আছে, খুবই ভয়াবহ। একদিকে তোমার যে একদিকে যেরকম তোমার সূর্যের আলো, ঠিক আছে, আবার পানির গরম, দুইটা মিলে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিন যাচ্ছে আর কি। তো আমাদের ইউনিভার্সিটি থেকে মোটামুটিভাবে আর হয়তো যাওয়া হবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে গেছে বাড়িতে, ঠিক আছে। তো আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ওকে, তো সবাই হচ্ছে আজকের ক্লাসটা নোট ডাউন করে রাখবা, কারণ হচ্ছে এই যা পড়াবো মোটামুটি এখান থেকেই প্রশ্নগুলো আসবে। আর ম্যাথমেটিক্স তো বোঝোই, ঠিক আছে, অনেকে জানো, কিন্তু কতটুকু পড়তে হবে এটা একটা বিষয়, ঠিক আছে। তো সব মিলে হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করবা যেন হচ্ছে তোমার গুছিয়ে রাখতে পারো আর কি খাতার মধ্যে, যেন খাতায় থাকে, ঠিক আছে। আর ম্যাথ তো তোমার এমন না যে তুমি হচ্ছে কোনো একটা বই পড়বা। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ, ঠিক আছে। আজকের ক্লাসটা পড়লে মোটামুটি হবে, তোমাদের হয়ে যাবে। এখানে আর তেমন কিছু নাই। তো আজকে পড়বো আমরা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ, ঠিক আছে, সমীকরণ। তো দেখো এখানে প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে বহুপদী জিনিসটা আসলে কি। তাহলে বহুপদী মানে কি, একের অধিক পদ থাকবে। তো পদ মানে হচ্ছে এরকম একটা জিনিস, পদ মানে হচ্ছে আচ্ছা, পদ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে কি থাকে, মানে যোগ বিয়োগ এর মাঝখানে, মনে করো এটা যোগ আর বিয়োগ এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে পদ। ধরো আমি লিখলাম হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0। এটা একটা সমীকরণ। দেখো এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। আবার আমি যদি এখান থেকে জিরোটা ইকুয়াল জিরোটা মুছে ফেলি, এটা হচ্ছে একটা রাশি, ঠিক আছে। এখন এই সমীকরণ বা এই রাশির এই যে এইটুকু, দেখো সামনে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, এটাকে আমরা বলবো কি একটা পদ। আবার এটাকেও একটা বলবো হচ্ছে পদ, আবার এটাকেও একটা পদ বলবো, অর্থাৎ যোগ বিয়োগের মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে পদ। তাহলে আজকে আমরা যেটা দেখবো যে বহুপদী, তার মানে কি একের অধিক পদ থাকবে, একটা পদ থাকবে না, একের অধিক পদ থাকবে, এবং কি বহুপদী সমীকরণ। তার মানে সমীকরণ কি ইকুয়াল 0 থাকবে, অবশ্যই কি ইকুয়াল 0 থাকবে। আর যদি ইকুয়াল 0 না থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে পদ, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা যদি সংজ্ঞা লিখি যে বহুপদী জিনিসটা কি, তাহলে বহুপদী জিনিসটা হচ্ছে এক বা একাধিক সমন্বিত, ঠিক আছে, বীজগাণিতিক রাশিকে আমরা বলবো হচ্ছে বহুপদী। এক বা একাধিক সমন্বিত বীজগাণিতিক রাশিকে আমরা বলবো হচ্ছে বহুপদী। একটু বড়, আচ্ছা ওকে, তো আমি বড় করে লিখবো, ঠিক আছে। তো দেখো বহুপদী জিনিসটা হচ্ছে যে, দেখো প্রথমে তাহলে বহুপদী জিনিসটা বুঝতে হবে তোমাকে যে জিনিসটা কি আসলে। তো বহুপদী হচ্ছে কি, যে এক বা একাধিক, ঠিক আছে, একটা হতে পারে এক বা একাধিক, সবাই নোট ডাউন করো, ঠিক আছে। এক বা একাধিক সমন্বিত বীজগাণিতিক রাশিকে আমরা বলবো হচ্ছে পদ। বহু বীজগাণিতিক রাশিকে আমরা বলবো হচ্ছে রাশিকে বহুপদী বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা নর্মালি যে সমীকরণগুলো লিখি কিরকম ভাবে লিখি, মনে করো যে 3x² প্লাস 2x প্লাস হচ্ছে 3 = 0। তো এটা আর কি। দেখো এখানে হচ্ছে তোমার কি একের অধিক পদ আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি বহুপদী, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই বহুপদী হওয়ার কিছু শর্ত আছে, দেখো শর্তটা কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে বহুপদী আমরা কাকে বলবো, আমরা জানলাম হচ্ছে কি একের অধিক রাশি থাকবে। তো একের অধিক রাশি থাকলে সেটা কি বহুপদী হবে এমনটা না। একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে এখানে কি যে পাওয়ারগুলো আছে, এটা একটা পাওয়ার, এখানে কিন্তু 1 আছে, ঠিক আছে। এই পাওয়ারগুলো সবসময় কি হবে, ধনাত্মক হবে, অর্থাৎ
ঘাত বা পাওয়ার, ঠিক আছে, ধনাত্মক হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এই যে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে কখনোই এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি ঋণাত্মক হবে না। তাহলে তোমাকে যদি বলা হয় যে এরকম ভাবে দিলাম, মনে করো তোমাকে একটা রাশি দিলাম এরকম ভাবে যে এটাকে যদি একটু ঘুরায় লিখি 3x স্কয়ার প্লাস 3/x প্লাস হচ্ছে কি 6 = 0। তো দেখো তুমি যদি এটাকে উপরে তোলো, তাহলে কি হবে, তাহলে 3x স্কয়ার প্লাস সূচকের নিয়ম অনুযায়ী নিচে থাকলে কি উপরে তুললে মাইনাস হয়, 3x প্লাস হচ্ছে 6 = 0। তার মানে কি এটা কি কখনোই বহুপদী সমীকরণ না। কেন না বহুপদী সমীকরণ? কারণ কি এখানে মাইনাস আছে, এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে মাইনাস থাকলে তুমি সেটাকে বহুপদী বলতে পারবে না। তুমি তাকেই বহুপদী বলতে পারবা যেটা কি থাকবে, এই ঘাতগুলোর পাওয়ার সবসময় কি হবে, এই যে দেখো ঘাতগুলোর পাওয়ার সবসময় কি হবে, ধনাত্মক হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে কেবলমাত্র সেটা হবে কি বহুপদী। আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। তো বহুপদী সংখ্যাটা এটা দরকার লাগবে, বহুপদী সংখ্যাটা। আর বহুপদী সমীকরণ যদি আসে তাহলে এরকম ভাবে দেখবো যে এগুলোর মধ্যে পাওয়ার কোনটার কি আছে, ধনাত্মক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, সেটাই হচ্ছে তোমার কি যে বহুপদী। আর যদি তোমার এরকম ঋণাত্মক থাকে পাওয়ারটা, তাহলে সেটা কি বহুপদী না, ঠিক আছে, সেটা হচ্ছে কি বহুপদী না। এখন তাহলে আমরা দেখলাম যে একটা বহুপদী কি, বহুপদী সমীকরণ দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কথা বারবারই বলে থাকি, সেটা হচ্ছে বহুপদীর মধ্যে সেটা খুব ইম্পর্টেন্ট যে বহুপদী সমীকরণের মূল বলে থাকি আসলে, মূল। আর এটাকে অনেক সময় বলা হয় বীজ, মূল বা হচ্ছে বীজ। এই জিনিসটা আসলে কি একটু বলি। তো দেখো নর্মালি কোন একটা বহুপদী সমীকরণের, ঠিক আছে, বহুপদী সমীকরণের বহুপদী একের অধিক পদ থাকবে, ঠিক আছে। তো এই সমীকরণের মধ্যে বেসিক্যালি কি থাকে, একের অধিক যেহেতু পদ থাকবে, সুতরাং এখানে তোমার অনেক সময় এমনটা হয় যে দেখো আমি যদি বলি মূল জিনিসটা কি, যে চলকের যে সকল মানের জন্য একটা সমীকরণ লিখি তাহলে ক্লিয়ার হবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। তো দেখো এখন যে কনসেপ্টটা লিখবা সেটা হচ্ছে কি সমীকরণের মূল, এটা লিখে ফেলো, সমীকরণের মূল, ঠিক আছে, সমীকরণের মূল এই জিনিসটা আসলে কি। আর সমীকরণের মূল সংখ্যা এটা আসলে আমি নিচে লিখি, সমীকরণের কি মূল সংখ্যা এই জিনিসটা আসলে কি, একটু লক্ষ্য করো। দেখো সমীকরণের মূল এই জিনিসটা কি আর মূল সংখ্যা এই জিনিসটা কি। দেখো সমীকরণের মূল হচ্ছে যে ওই জিনিসটা, এই যে এখানে দেখো এক্স একটা কি, এক্স একটা ভেরিয়েবল বা হচ্ছে চলক, এক্স একটা কি ভেরিয়েবল হচ্ছে চলক। তাহলে তুমি চিন্তা করো যে এই এক্স এর চলক মানে কি, এক্স এর তুমি ভিন্ন মান পেতে পারো, ভিন্ন মান পেতে পারো, একই মান পাবা না। তো সমীকরণের মূল জিনিসটা হচ্ছে যে এরকম যে চলকের যে সকল মানের জন্য এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। ওটাকে আমরা বলবো হচ্ছে সমীকরণের মূল। তাহলে আমি কি বললাম যে সকল চলকের যে সকল মানের জন্য, চলকের যে সকল মান কি, এখানে দেখো এক্স এর মান, এক্স এর তুমি মান পাবো অবশ্যই, এটা যদি মিডল টার্ম করো দেখো তাহলে এক্স স্কয়ার মাইনাস 3 × 6, তাই না, = 0। তাহলে এখান থেকে x কমন লিখে থাকে x - 3, এখান থেকে 2 কমন নিলে x - 3। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো মূল পাইলাম। মূলগুলা কি বলতো, একটা হচ্ছে x - 3 আর হচ্ছে কি x - 2 = 0। অর্থাৎ x = কি, একটা মান পাচ্ছি 3 আর একটা মান হচ্ছে কত, x = 2। তাহলে দেখো তুমি এখানে এই যে মূলগুলা পাইলে এটাকে আমরা বলবো কি সমীকরণের মূল। আমরা বলবো কি সমীকরণের মূল। সমীকরণের মূল মানে কি, এই যে সমীকরণের চলকের যে সকল মানের জন্য এই সমীকরণটা কি হয়, সিদ্ধ হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে কি সমীকরণের মূল। এখন বলতে পারো যে ভাই সিদ্ধ হয় কিভাবে, এটা বুঝবো কিভাবে। তুমি এখানে দেখো 3 অথবা 2 এই সমীকরণে বসাও, দেখবা এই সমীকরণ মান কি আসছে, 0 আসছে। সমীকরণের মান 0 মানে কি এই সমীকরণটা সিদ্ধ হয়েছে। তোমার তুমি এখন 3 বসাও, তাহলে 9 মাইনাস 3 × 5 = 15, তাই না, প্লাস হচ্ছে 6। এখন দেখো তো 9 হচ্ছে কি প্লাসের আর 6 হচ্ছে প্লাসে, তাই না। তাহলে প্লাসের হচ্ছে 15 মাইনাসের 15, তার মানে কি মাইনাসের 0। তার মানে কি এটা দিয়ে এই x এর মান 3 দিয়ে কি এই সমীকরণটা সিদ্ধ হয়েছে। আবার তুমি এখানে 2 বসাও, 4 আর এখানে কি, এখানে হচ্ছে 4 আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 6।
তো দেখো এখানে হচ্ছে 4 আর 6 10, আর এখানে প্লাসের 10 মাইনাসের 10 সমান হচ্ছে 0। তার মানে এই জিনিসটা বুঝছো কিনা বলো, যে সমীকরণের যে সকল মানের জন্য, মানে কার, এই যে দেখো চলকের যে সকল মানের জন্য এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে, ওটাকে আমরা বলবো হচ্ছে সমীকরণের মূল। এটাকে আমরা বলবো হচ্ছে সমীকরণের মূল। তার মানে দেখো আমরা এই সমীকরণের মূল কাকে বলতে পারি, যে চলকের যে সকল মানের জন্য কি বলতে পারি আমরা বলতো, চলকের যে সকল মানের জন্য, ঠিক আছে, সমীকরণটি সিদ্ধ হয়। সমীকরণটি সিদ্ধ হয়, ঠিক আছে, সিদ্ধ হয়, তাকে বলা হয় কি সমীকরণের মূল, তাকে সমীকরণের মূল বলা হয়। আশা করি জিনিসটা বুঝতে পারছো, সমীকরণের মূল জিনিসটা কি। এখন কথা হচ্ছে সমীকরণের মূল সংখ্যা। তাহলে তুমি কিভাবে বুঝবা যে এখানে কয়টা মূল সংখ্যা থাকবে, কয়টা মূল সংখ্যা থাকবে? শোনো, এই যে সমীকরণ, তুমি যে সমীকরণটা দেখবা, তোমাকে যে সমীকরণে দেওয়া হবে বা তুমি যে সমীকরণটা তোমার পরীক্ষায় আসবে, সেখানে তুমি জাস্ট একটু লক্ষ্য করবা। কি লক্ষ্য করবা? দেখবা যে এইখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, মানে তোমার যে চলকটা থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ার কত। তাহলে ভাই এখানে তো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি এক্স এর 2, তার মানে কি সমীকরণের মূল সংখ্যা কয়টা হবে? 2টা হবে। সমীকরণের মূল সংখ্যাটা হবে 2টা হবে, ঠিক আছে। তো এখন একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমরা এই বহুপদী ও বহুপদী সমীকরণের মধ্যে এই মূল সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি মনে আছে তোমাদের? মনে হয় একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা বিটা দিয়ে আমরা প্রকাশ করেছি, আলফা বিটা দিয়ে আমরা কি করেছি? প্রকাশ করেছি, ঠিক আছে। তাহলে এই সমীকরণের মূল সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? আলফা বিটা দিয়ে প্রকাশ করি। তাহলে সমীকরণের মূল সংখ্যা তুমি কয়টা পাবা বলো তো? তাহলে আমরা যদি এখানে সর্বোচ্চ ঘাত বলবো, আমরা কি বলবো? সর্বোচ্চ ঘাত। তাহলে যদি আমরা বলি n ঘাত, ঠিক আছে, তাহলে n ঘাত বিশিষ্ট, তাই না, বিশিষ্ট কোন বহুপদী সমীকরণের n সংখ্যক কি আছে? মূল আছে। তাহলে ভাই এখানে যদি তোমার কিউব থাকতো, x এর মান যদি এখানে কিউব থাকতো, x কিউব, তাহলে মোট সংখ্যা কয়টা? মনে করো আমি বললাম কি যে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত? 3। তার মানে তুমি এই সমীকরণ থেকে কি x এর 3টা মান পাইবা। x এর কয়টা মান পাইবা? 3টা মান পাইবা। তাহলে x এর এই সমীকরণের মূল সংখ্যা কত? এই সমীকরণের মূল সংখ্যা হচ্ছে 3টা। একটা আমরা বলতে থাকি আলফা বলতে পারি, বিটা বলতে পারি, আর হচ্ছে গামা বলতে পারি। যাই হোক, এরকম ভাবে হচ্ছে আমরা মূল সংখ্যা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। যে দেখবো হচ্ছে কি x এর সর্বোচ্চ পাওয়ার, x না শুধুমাত্র যে কোনো চলকের সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে আমরা বলবো যে এই সমীকরণের কি মূল হচ্ছে 2টা। 3, তাহলে এই সমীকরণের মূল হচ্ছে 3টা। 4, এই সমীকরণের মূল হচ্ছে 4টা, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে হচ্ছে মূল সংখ্যা বের করে ফেলবো। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমরা দ্বিঘাত সমীকরণের মূল নিয়ে কথা বলি একটু, কারণ আমরা পড়বো এইখানে মূলত দ্বিঘাত এবং ত্রিঘাত। আবার ওই অনেক বিশ্ববিদ্যালয় আছে সেখানে চতুর্ঘাত নিয়ে হচ্ছে তোমার প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এখন আসো আমরা দেখবো হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল। কি দেখবো? দ্বিঘাত। তাহলে দ্বিঘাত, ঘাত কয়টা? তাহলে ঘাত হচ্ছে 2টা। তাহলে আমরা কয়টা মান পাবো? 2টা মান পাবো, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল, সমীকরণের মূল, ঠিক আছে। লেখা না বুঝলে একটু বইলো, কারণ হচ্ছে আমরা তোমার জানো যে ইউনিভার্সিটিতে বাংলা নাই, বাংলা বলতে কিছু নেই। যদিও কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কিন্তু এখানে এই কৃষকদের জিনিসগুলো আমরা হচ্ছে ইংরেজিতে শিখি, ঠিক আছে। এটা একটা মর্মান্তিক বিষয়। এখানে বাংলা কিছু নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মোটামুটি বাংলা ইংরেজি সাবজেক্টটা থাকে, তো এখানে ইংরেজি সাবজেক্ট আছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ নাই, তবে অ্যাপ্লাইড সাবজেক্ট আছে। আর এখানে কোনো বাংলা নেই, কোনো সাবজেক্টই কোনো বাংলা নেই। ইভেন একটা পোস্টার বানাতে হয় এখানে, তোমরা যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে দেখবা এক্সটেনশন, এগ্রিকালচারাল এক্সটেনশন একটা সাবজেক্ট আছে, ওইখানে কিছু পোস্টার বানাতে হয়। ওইখানে যাও, ওইখানে কৃষকদের পোস্টার তো আর তুমি মানে নর্মাল মানুষকে দেখাবে না, দেখাবে কৃষকদের। ওইখানে যাও সারা বলে এখানে ইংরেজিতে লিখবা, তার মানে বাংলা নাই। যদি কেউ লিখা না বুঝো একটু বইলো, কমেন্টসে বইলো যে বুঝতেছে কিনা। আচ্ছা,
এখন আমরা আসি একটা সমীকরণ দ্বিঘাত, তার মানে কি ঘাত করে থাকবে দুইটা, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইটা একটা সমীকরণ। তো এই সমীকরণের এই যে মূল আছে, তোমরা এখন তোমাদের মনে পড়ে গেছে মনে হয় এই জিনিসটা, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তোমাদের মনে হয় এই কথাটা মনে থাকার কথা যে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সমাধান বা এই সমীকরণের দুইটা মূল আছে। কয়টা মূল আছে? দুইটা মূল আছে। একটা হচ্ছে এই প্লাসের, আরটা হচ্ছে কি মাইনাসের। একটা হচ্ছে কি প্লাসের, আরটা হচ্ছে কি মাইনাসের। ঠিক আছে, তাহলে এই সমীকরণে কয়টা মূল? দুইটা মূল। ঠিক আছে, তাহলে মূল দুইটা কি কি? একটা হচ্ছে কি প্লাসের, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। আরেকটা হচ্ছে কি এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ঠিক আছে, আচ্ছা এই যে দুটা মূল, এই মূল দুটাকে আমরা কি করতে পারি, যে আমরা বলতে পারি যে এই সমীকরণের, ঠিক আছে, মূল দুটি হলো কি, মূল দুটি হলো এখানে লিখে ফেলছি, একটা হচ্ছে কি প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এবং দেখো, এবং এদেরকে আমরা কি বলবো, এদেরকে আলফা ও বিটা দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, সূচিত করা হলে তাহলে দেখো আমরা এই সমীকরণ থেকে বলতে পারবো এটা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস কি, এই দেখো বি বাই এ। এটা এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে কি আলফা বিটা সমান হচ্ছে কি এই হচ্ছে সি বাই এ। এখানে কিন্তু প্লাস নাই। এটা কখন বলো তো ভাই? এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হচ্ছে যে একটা মূল হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে কি মাইনাসের। ঠিক আছে, এবং এদেরকে যথাক্রমে আমরা আলফা ও বিটা দ্বারা কি করি? সূচিত করি। ঠিক আছে, আলফা ও বিটা দ্বারা সূচিত করি, যেখানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের মূল আমরা পাইলাম আলফা প্লাস বিটা, মানে দুইটার যোগফল আমরা পাইলাম, পাশাপাশি হচ্ছে কি আমরা দুইটার বিয়োগফল পাইলাম। ঠিক আছে, এখন আসো এখানে এদের কিছু শর্ত আছে। ঠিক আছে, শর্তগুলা মনে রাখবা, খুব মনে রাখলে খুব বেশি সুবিধা পাবা। ঠিক আছে, শর্তগুলো একটু মনে রাখবা, আশা করি লিখে ফেলছো। ঠিক আছে, একটু লিখে ফেলো কষ্ট করে, কারণ হচ্ছে এই জিনিসগুলাই বারবার আসবে। ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে আমার মনে হয় তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন হচ্ছে আমরা কি করলাম, আলফা প্লাস বিটা, আলফা বিটা মান পেয়ে গেলাম। এখন এই সমীকরণে কিছু বৈশিষ্ট্য আছে, দ্বিঘাত সমীকরণে কি কিছু বৈশিষ্ট্য আছে। আসলে বৈশিষ্ট্যগুলো কি একটু দেখি আমরা। এটা নট নেসেসারি মনে রাখতে হবে, তবে মনে রাখলে ভালো। ঠিক আছে, সুবিধা পাবা। দেখো বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, যে যদি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে সমীকরণটা ছিল কি ছিল বলো তো ভাই, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে দেখো যদি a প্লাস b প্লাস c, ঠিক আছে, এটা সমান 0 হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলবো কি হলে দেখো একটি মূল হচ্ছে 1, একটি মূল হচ্ছে কত, একটি মূল হচ্ছে 1, অপরটি হচ্ছে কি, অপরটি সি বাই এ। তাহলে একটু মিলাইবা, তোমার যে সমীকরণটা দেওয়া থাকবে তুমি সেই সমীকরণের মধ্যে একটু মিলাইবা, যে এখানে তিনটা যোগ করবা, যোগ করে যদি দেখো যে এই মানটা কি 0 চলে আসছে, তার মানে তুমি পাই গেছো একটা কত, একটা হচ্ছে কি 1। তারপরটা বের করার জন্য তোমাকে কি করতে হবে, খুবই সহজ, সেটা হচ্ছে কি সি বাই এ, এই কাজটা করে ফেলবা। ঠিক আছে, তারপরে আসো যে যদি তোমার এই সমীকরণের ভি ইজ ইকুয়াল টু সি হয় এবং এটা সমান 0 হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0। এই যে বি আর সি যদি কি হয় 0 হয়, বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে উভয় মূলই কি হবে, 0 হবে। তাহলে উভয় মূলই হবে
শূন্য, ঠিক আছে। আর 3 নাম্বার একটা শর্ত, এটা হচ্ছে যদি c = 0 হয় তাহলে কি একটি মোল শূন্য হবে। তাহলে একটি মোল কি হবে? শূন্য হবে। তাহলে একটি মোল কি হবে? শূন্য হবে। তাহলে দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, একটু আবার আমরা ইয়া করি। ax² + bx + c = 0 এই সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য রেখে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবং এই দ্বিঘাত সমীকরণের যদি a + b + c = 0 হয়, যদি a + b + c = কি হয়? 0 হয়, তাহলে একটা মূল হবে কি 1 আর অপরটা হবে কি c/a, অপরটা হবে কি c/a। এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যদি এখানে b = c হয়, b আর কি হয়? c হয়, তাহলে ওই মূল্য কি হবে? শূন্য হবে। তাহলে তোমার আর কিছু করতে হবে না, যে মূল দুটো চাইবে সেই মূল দুটো কি করবা? শূন্য বানাই দিবা। আর c = 0 হলে একটি মূল কি হবে? শূন্য হবে, একটি মূল হবে শূন্য। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি যে দ্বিঘাত সমীকরণের কিছু বৈশিষ্ট্য, এবং কিছু বৈশিষ্ট্য হচ্ছে দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার নিয়ে, সেই বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে দেখো আমরা আচ্ছা আমি একটু উপর থেকে লিখতে পারবো তাহলে, হ্যাঁ। এই যে আমরা পাইছিলাম কি বলতো, ax² + bx + c = 0। x = কি পাইছিলাম বলতো? -b ± √b² - 4ac বা হচ্ছে কি 2a। দেখো এইখানে যে মানটা আছে, এই যে মানটা আছে, এই মানটা হচ্ছে কি b² - 4ac। এই রুটের উপরে দেখো আমরা জানি এই জিনিসটা, যে যদি রুটের উপরে কোনো একটা মান, রুটের ভিতরে আর কি মান যদি ঋণাত্মক হয়, তাহলে এটা কি একটা অমূলত মান বা একটা জটিল সংখ্যা? এটা একটা অমূলত মান বা একটা জটিল সংখ্যা। তাহলে এই যে তোমার রুটের ভিতরে যে মানটা আছে, এই মানটা কি কেমন হলে, ঠিক আছে, এটা এই মানটা কেমন হলে এই মানটার উপরে তোমার কি করবে? এই সমীকরণের মূলটা আছে, এই মূলটা নির্ভর করবে। অর্থাৎ এই মূলটা কি বাস্তব, মূলত, অমূলত নাকি জটিল সংখ্যা, এটা নির্ভর করবে কিসের উপরে? এই যে b² - 4ac। তার মানে দেখো b² - 4ac থেকে আমরা বলতে পারতেছি কি এই মূলটা কিরকম? বাস্তব, অবাস্তব, পূর্ণ সংখ্যা কিংবা জটিল সংখ্যা। এই জন্য এই যে b² - 4ac এটাকে আমরা বলতে থাকি হচ্ছে তোমার কি নির্ণায়ক মানে কি সে নির্ধারণ করতেছে, বা হচ্ছে কি সে নিশ্চয়ক, তাই না? নিশ্চয়ক, উল্টা বলতেছি কেন? নিশ্চয়ক, কারণ কি সে নিশ্চিত করতেছে এটা কি এই মানটা কি কিরকম, ধনাত্মক, ঋণাত্মক, নাকি পজিটিভ, নেগেটিভ, নাকি হচ্ছে জটিল সংখ্যা, নাকি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, বা হচ্ছে কি এটা পৃথায়ক, ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী যে কনসেপ্ট সেটা হচ্ছে কি নিশ্চয়ক বা পৃথায়ক, ঠিক আছে, নিশ্চয়ক বা পৃথায়ক। তাহলে আমরা দেখো খুব সহজে বলতেছি যে আমরা কার উপর ডিপেন্ড করে এটা বলতেছি হচ্ছে এই যে এই মানটা, এই সমীকরণের যে এই মানটার উপর ভিত্তি করে কি, কারণ দেখো তুমি যদি এখানে b এর মান অন বসাও, ঠিক আছে, সাপোজ c এর মান অন বসাও, তাহলে একটা বাস্তব মান পাইবা, ঠিক আছে। কিন্তু এইখানে যে মানটা আছে রুট ওভারের ভিতরে, এখানে যদি একটা নেগেটিভ মান চলে আসে, তাহলে সেটা কিন্তু একটা জটিল সংখ্যা। নেগেটিভ সংখ্যা মান যদি চলে আসে তাহলে কি জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা বলতে পারবা? কারণ আমরা জানি কি এই যে -1, ঠিক আছে, √1, তাহলে -1 দেখো রুট ওভার ভিতরে যদি -1 থাকে, তাহলে সেই মানটা এখন বাস্তব হবে না, সেটা কি জটিল। কারণ কি এই যে আমরা এখানে কি বলছিলাম বলতো 1 * কি i², তাহলে i² কি বলছিলাম? -1। তাহলে আমরা এখানে বলতে পারি কি দেখো এখান থেকে এটা কি একটা কি কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার। তো এখান থেকে এই জন্য আমরা এই মানের উপর ভিত্তি করে এটাকে বলতেছি কি এটা কি নিশ্চয়ক বা হচ্ছে পৃথায়ক। এটাকে আমরা বলবো কি নিশ্চয়ক বা হচ্ছে পৃথায়ক, ঠিক আছে, নিশ্চয়ক বা হচ্ছে পৃথায়ক। তো আসো এখন এই নিশ্চয়কগুলোর মান আমরা কি বলতে পারি, ঠিক আছে। যদি আচ্ছা এই নিশ্চয়ক বা পৃথায়ক বারবার না লিখে যদি এটা আমরা ডি দিয়ে সূচিত করি, তাহলে দেখো ডি বা নিশ্চয়ক বা পৃথায়কের মান যদি কি হয় 0 হয়, ডি এর মান যদি কি হয় 0 হয়, তাহলে এখানে যদি তুমি 0 বসাই দাও, তাহলে এই মানটা কি পাবে বলো তো? তাহলে মূলটা কি হবে? অবশ্যই বাস্তব হবে, কারণ কি এখানে 0, তার মানে কি এখানে তুমি মান বসাও, এখানে মান বসাও, মূলটা কি পাবা? বাস্তব। তাহলে মূলটা কি পাবো বলো তো? তাহলে আমরা বলবো মূলদ্বয় কি পাবো? মূলদ্বয় বাস্তব হবে, ঠিক আছে, বাস্তব হবে, মূলত হবে, পাশাপাশি এটা কি হবে? সমান। কারণ কি 0 সমান বিদায় এই মানটা কি দেখো
মূলদ্বয় বাস্তব, মূলদ এবং কি সমান, বাস্তব, মূলদ এবং কি সমান, ঠিক আছে। ওকে, তারপরে আসো, যদি তোমার এই ডি এর মানটা, ঠিক আছে, এই ডি এর মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে মূলদ্বয় কি হবে? দেখো 0 থেকে বড় তার মানে কি, যে কোনো পূর্ণ সংখ্যা, এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 হতে পারে, ঠিক আছে। তাহলে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে, কিন্তু কি হবে? অসমান। অসমান কারণ কি সমান নাই, দেখো 0 থেকে বড় তার মানে কি এটা সমান না, এটা হচ্ছে কি অসমান, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার যে শর্ত আছে, 3 নাম্বার শর্তের মধ্যে যদি এই ডিটা কি হয়? পূর্ণবর্গ হয়, দুটা কি হয়? পূর্ণবর্গ হলে তাহলে মূলদ্বয় কি হবে? মূলদ্বয় কি হবে? মূলদ হবে, ঠিক আছে, মূলদ হবে, কিন্তু কি কিরকম হবে? অসমান হবে, অসমান, ঠিক আছে। আর যদি তোমার লাস্টের শর্তটা হচ্ছে ডি এর মান যদি কি হয়? 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়, ডি এর মান যদি কি হয়? 0 থেকে ছোট হয়, ডি এর মান 0 থেকে ছোট হলে তাহলে কি হবে? দেখো তো এই মূলদ্বয় কি হবে? অমূলদ হবে, অমূলদ হবে, এটা হবে কি অসমান হবে অবশ্যই। আর এটা একটা জিনিস হবে, সেটা হবে কি জটিল, সেটা হবে কি জটিল। দেখো এই জিনিসগুলো একটু খুবই সাবধানে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা, কারণ এটা তোমরা অলরেডি জানো, এটা পড়ে আসছো। তার পরবর্তীতে আমি আবার দেখাইলাম যে ax² + bx + c = 0, ঠিক আছে। এই সমীকরণের x = কি -b ± √b² - 4ac হচ্ছে 2a, তার মানে এই যে b² - 4ac এই মানটা কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করতেছে কি এই মানের যে তোমার কি মূলগুলা, ঠিক আছে, এই মানের মূলগুলা ডিপেন্ড করতেছে কিসের উপর? এই যে এটার উপর। তো এইটা যেহেতু কি করতেছে, নিশ্চিত করতেছে এই মানটা কি, এটা কি ধরনের সমীকরণ বা এই মূলদ্বয়ের মানগুলো কিরকম, এই জন্য এটাকে বলতেছে কি নিশ্চয়ক, বা যেহেতু এটাকে পৃথক করতেছে এই জন্য এটা বলতেছে কি পৃথক। তাহলে এই মানগুলো কিরকম হবে? 0 হলে বাস্তব, মূলদ সমান হবে, 0 থেকে বড় হলে সেটা আমরা কি বলবো? মূলদ্বয় বাস্তব হবে এবং কিন্তু অসমান, কারণ এই যে সমান না। আর যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা মূলদ হবে কিন্তু অসমান হবে। আর এই ডি এর মানটা যদি কি হয়? মূলদ্বয় ছোট হয় তাহলে মূলদ্বয় কি হবে? অমূলদ হবে, অসমান হবে, পাশাপাশি কি হবে? জটিল হবে, ঠিক আছে, এবং কি হবে? জটিল হবে। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে। বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও যে জিনিসগুলো বুঝতে পারছো কিনা, কারণ এইটুকু যদি না বুঝো, এইটুকু যদি না বুঝো তাহলে পরবর্তীতে আর কিছুই করতে পারবে না, ঠিক আছে। কারণ এই অধ্যায় থেকে যে যদি প্রশ্ন আসে, এখান থেকেই প্রশ্ন আসে বারবার ঘুরে ফিরে, তুমি দেখো, ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো যে এখান থেকে কি বারবার প্রশ্নগুলো আসতেছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা আসি, এটা একটা কনসেপ্ট ছিল, কনসেপ্টটা কি? নিশ্চয়ক পৃথক নির্ধারণ করা বা নিশ্চয়ক বা পৃথক নির্ণয় করা, ঠিক আছে। আসো আমরা পরবর্তী টপিকসে যাই। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তোমরা আবার বলতেছি বিষয়গুলো নোট করো, ঠিক আছে, কারণ আরেকটা বিষয়, এখন অনলাইন যুগ, বুঝছো, অনলাইন যুগে হচ্ছে তোমাকে একটা জায়গায় স্থির থাকতে হবে। সারাদিন তুমি যদি অনলাইনে সময় দাও তাহলে তো হবে না, অনলাইন দিলে হবে না। আমি চিন্তা করি মাঝে মধ্যে আমরা যে পরিমাণ পড়াশোনা করেছিলাম, এখনকার ছেলে ফেলে এতটুকু পড়াশোনা করতে পারে কিনা, এতটুকু পড়াশোনা করতে পারে কিনা। কারণ হচ্ছে যে তোমার এখন তো অনলাইন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন আসছে। আমরা ইন্টারমিডিয়েট পড়ছি তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কলেজে ফোন নেওয়া নিষেধ ছিল, কলেজে যে কোনো ফোন পাইলেই মামা নিয়ে যেত, ঠিক আছে, এবং হচ্ছে ঢুকতে দিত না বেসিক্যালি, যে ডিটেক্টর দিয়ে নির্ধারণ করতে যে ফোনটোর মেটাল কিছু আছে কিনা। তো অনেকেই হচ্ছে জ্যামিতি বক্সে নিয়ে যেত, আমি একবার নিয়ে গেছিলাম জ্যামিতি বক্সে, তারপর দৌড়ে ফেলছে, ঠিক আছে, দৌড়ে হচ্ছে নিয়ে গেছে ফোন, এবং এটা হচ্ছে পরীক্ষার পরে দিয়েছিল। যদিও মেসে থাকতাম, তো মেসে থাকা সত্ত্বেও বাপ মাসে তো তোমার করতে পারিনি, যোগাযোগ করতে পারিনি, তখন এই একটা সিচুয়েশন ছিল। কিন্তু এখনকার হচ্ছে কি, মানে প্রযুক্তির উন্নয়নের কারণে এখন তো সবার কাছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন। একটা জিনিস মনে রাখবা, তোমার জীবন তোমাকেই করতে হবে এবং তোমাকে তোমার পরিচালনা করতে হবে। বাপ মায় কদিন পরিচালনা করবে বলো তো? বাপ মায় তুমি যদি ধরো যারা মেসে থাকে, আমি জানি ফোন দেয় কটার সময়? 8টার সময়, ফোন দেয় 7টার সময়। এই 7টার সময় তো 8টার সময় তো সবাই পড়াশোনাই করে, তো সবাই হচ্ছে ওই সময় পড়াশোনা করে যে কী করতেছে বাবা পড়তেছি, ওই সময় তো পড়াশোনা করে, একটু পরে খোঁজ নেই 10টা 11টার দিকে পড়তেছি কিনা, একটু সাধ্যের কাছ থেকে খোঁজ নেওয়া উচিত। তো আসলে এগুলো হয় না। তো নিজের চর্চা, নিজেকে মানে পরিচালনা করা, এটা নিজেকেই করতে হবে, নিজের দায়িত্ব নিজে নিতে হবে। বাপ মায় কয়দিন দায়িত্ব নেবে বলো তো? হ্যাঁ,
যাই হোক, আসো আমরা হচ্ছে পরবর্তীতে যাই। এখন আমরা হচ্ছে সমীকরণ গঠন করব। পরবর্তী জিনিসটা এটা আছে, এটা হচ্ছে কি করব, আমরা সমীকরণ গঠন করব। দেখবা সমীকরণ গঠন করব, ঠিক আছে? সমীকরণ গঠন করব, কি করব আমরা? সমীকরণ গঠন করব। তো সমীকরণ গঠন করব যে, মনে করো একটা দ্বিঘাত সমীকরণের মূল দেয়া আছে। একটি দ্বিঘাত সমীকরণের মূল নয়, সমীকরণের মূল দেয় একটা হচ্ছে আলফা ও বিটা হলে, ঠিক আছে? তাহলে সমীকরণ কি? দেখো সমীকরণ কি। আবার তাহলে আমরা কি বললাম বলতো? একটা সমীকরণের কথা বললাম, একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কি? শোনো, সমীকরণটা এখান থেকে তুমি অনেকভাবে নির্ধারণ করতে পারবা। মনে করো যে এই আমরা যদি এটা মূলদ্বয় হয়, তার মানে কি আমরা বলছিলাম বলতো? এক্স মাইনাস আলফা, ঠিক আছে? একটা হচ্ছে কি এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তুমি যদি এটাকে ইজ ইকুয়াল টু 0 এটা যদি করো, তাহলে দেখবা মানটা চলে আসছে। অথবা তুমি এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে কি আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, তোমাদের অলরেডি এটা বলে আসছিলাম যে আলফা প্লাস বিটা এটার মান কত। মনে করো একটা সমীকরণ যদি আমি দিয়ে মনে করো যে দিলাম হচ্ছে কত, 6x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণের আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান কত, মানে সমীকরণ দুইটার মান কত? তো আমরা পড়েছিলাম কি বলতো? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। বি হচ্ছে কি বলতো? এক্স এর সহগ। শোনো, আবার বলি, এই কথাটা আমি বারবার বলি, সবাইকে বলি, আমার যত স্টুডেন্ট আছে সবাইকে বলি যে সহগ মানে হচ্ছে কি এক্স এর সাথে যে বসবাস করে, এক্স এর সাথে যে বসবাস করে। এখন এক্স এর সাথে বসবাস করে, কানা হোক, সে ন্যাংরা হোক, লোলা হোক, যে বসবাস করে সেই হচ্ছে কি এখানে তার সহগ, তার সাথী। অর্থাৎ এখানে এই চিহ্ন সহ তোমাকে বসাতে হবে। আর এখানে যদি আমি এটা যদি করি, তাহলে আলফা প্লাস বিটা সমান কি মাইনাস সূত্রে মাইনাস বি বাই এ। বি কত ভাই? বি তো হচ্ছে এক্স এর সহগ, এক্স এর কত -5, এ কত? এ হচ্ছে 6, তাহলে মাইনাসে প্লাস 5/6। এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবা। দেখো, তাহলে দেখো আমরা কি দেখলাম, আর যদি এখানে আলফা বিটা আমরা চাই, তাহলে আলফা বিটা চাই, তাহলে কি করবো বলো তো? সি বাই এ। সি কত এখানে? সি হচ্ছে 4, এ কত? এ হচ্ছে 6, এটা হচ্ছে কি সি আলফা বিটা, ঠিক আছে? আলফা বিটা। তো যাই হোক, এখন আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি দেওয়া থাকে আলফা ও বিটা, তাহলে সমীকরণ হচ্ছে তোমার কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? 0, যেখানে আলফা প্লাস বিটা এটা হচ্ছে কি সমীকরণের যোগফল, মূলদ্বয়ের যোগফল, আলফা বিটা হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল, ঠিক আছে? তাহলে আমরা এটা কি দেখলাম? একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখলাম। একটা কি দেখলাম? দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। এখন যদি আমি বলি তোমাকে যে এখন তোমরা ইচ্ছা করলে এখান থেকে বের করতে পারবে। দেখো, এটা যদি গুণ করো তাহলে কি হবে বলো তো? ও সরি, এটা আলফা লিখছি কেন, এক্স লিখবো। তাহলে এক্স দিয়ে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স, ঠিক আছে? তারপর হচ্ছে কি মাইনাস আলফা এক্স, তারপর হচ্ছে তোমার কি মাইনাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। ও সরি, মাইনাস প্লাস। তো এখন হচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে তুমি যদি এক্স কমন নাও, মাইনাস এক্স কমন লিখে থাকবে বিটা প্লাস আলফা, আছে এ আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। দেখো, এটাকে আমি একটু ঘুরাই লিখছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর কিছু না, একটু ঘুরাই লিখছি আর কি, বুঝতে পারছো? তাহলে কি আমরা সমীকরণ গঠন করলাম, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের। এখন যদি তোমাকে বলা হয় ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো, ত্রিঘাত, ঠিক আছে? তাহলে ঘাত করে থাকবে, 3টা থাকবে। তো এখন যদি আমাদের বলা হয় যে ত্রিঘাত সমীকরণের মূলদ্বয় বের করো, তাহলে আমরা কি করব? ঠিক আছে, তাহলে আমরা কি করব? আসো একটা ত্রিঘাত সমীকরণের
সমীকরণ নির্ণয় করি আমরা, তো এখানে হচ্ছে কি ত্রিঘাত, তাই না? তাহলে এখানে যদি ত্রিঘাত হয় তাহলে মূলদ্বয় কি হবে বলতো? আলফা বিটা ও এবং কি গামা হলে সমীকরণ, আলফা বিটা এবং কি গামা হলে তাহলে তার সমীকরণটা কি হবে? তাহলে এখন ত্রিঘাত, তার মানে কি এক্স এর ঘাত কত হবে বলতো? এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত হবে? 3। তাহলে মনে রাখবা, তাহলে আগে কি ছিল বলতো? আগে ছিল কি আলফা প্লাস বিটা, তাহলে এখন কি আছে বলতো? আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু কি এক্স এক্স স্কোয়ার। তাহলে এখন বলতে পারছি ভাই এখানে এক্স বলছেন না কেন? কারণ আগেরটা কি ছিল আমাকে বলতো? দ্বিঘাতের ক্ষেত্রে কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তো এখন যেহেতু এখানে তোমার কি দেখো একটা এই স্কোয়ার ছিল তারপর একটা ছিল, তাই না? আমরা এরকম ভাবে কমাবো, এখানে কিউব তার মানে কি এখানে দুইটা, তাহলে স্কোয়ার হবে। ঠিক আছে, একটু মনে রাখবো, মনে রাখার সুবিধার্থে। আর এখানে আবার দেখো দেখো এখানে কি ছিল? প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? তার মানে দেখো এখন আমরা এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই দেখো এই এদের গুণফল ছিল, তাহলে গুণফল কিরকম হতে হবে? আলফা বিটা বিটা গামা প্লাস কি গামা আলফা, তাই না? গামা আলফা ইন্টু কি হবে? এক্স হবে, ইন্টু এক্স। তার মানে দেখো প্লাস মাইনাস প্লাস, তারপরে কি লিখবো আমরা? মাইনাস লিখবো, তারপর হচ্ছে কি সমীকরণ মূলদ্বয় কি গুণফল, তাহলে আলফা বিটা গামা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি ত্রিঘাত সমীকরণের মূল। এটা হচ্ছে কি ত্রিঘাত সমীকরণের ত্রিঘাত সমীকরণের যে মূল দেয়া থাকে মূলত্রয়, তাই না? মূলত্রয় যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? সমীকরণ কিভাবে নির্ণয় করব? মনে রাখবো সবসময় যে প্রথমে এই জিনিসটা মনে রাখবা, প্লাস মাইনাস, ঠিক আছে? যদি চতুর্ঘাতী হয় তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, বুঝছো? এভাবে যাবে আর কি, ঠিক আছে? এভাবে যেতে হবে, একটু মানে মনে রাখতে হবে একটু সিস্টেমেটিক্যাল ওয়েতে। তো এখানে দেখো এক্স কিউব মাইনাস এই সমীকরণ ত্রয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দেখো এখন হচ্ছে গুণফল। তো গুণফল আমরা কিভাবে নির্ণয় করব? নির্ণয় করব হচ্ছে কি এই যে আলফা বিটা বিটা গামা গামা আলফা, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস তাদের সবটিকে গুণফল আলফা বিটা গামা, ঠিক আছে? তো এই হচ্ছে যে একটি ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় দেওয়া থাকলে আমরা হচ্ছে খুব সহজেই সমীকরণ নির্ণয় করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠন, ঠিক আছে? সমীকরণ গঠনের কার্যাবলী। আরেকটা জিনিস আছে, মনে করো যে দুইটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করব? এই সাধারণ মূল করে থাকতে পারে, ঠিক আছে? সাধারণ মূলগুলা থাকার শর্তগুলো একটু দেখো। এটা 3 নাম্বার সমীকরণ গঠনের, ঠিক আছে? মনে করো যে 3 নাম্বার হচ্ছে কি ax স্কয়ার প্লাস b1x a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 is equal to 0, a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 is equal to 0, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকার শর্ত। যদি বলা হয় তোমার একটা সমীকরণ দিল, দুইটা সমীকরণ দিল, দিয়ে বললো যে কি এখানে একটি সাধারণ মূল থাকার শর্ত কি? তো দেখো একটি সমীকরণ দ্বয়ের, ঠিক আছে, তাহলে সমীকরণ একটি সাধারণ মূল থাকার শর্ত কি? একটি কমপক্ষে কি থাকবে? একটি সাধারণ মূল থাকবে। তাহলে একটি সাধারণ মূল থাকার শর্ত, সাধারণ মূল থাকার শর্ত, একটা মূল থাকবে সাধারণ, ঠিক আছে? তাহলে দেখো একটা যদি থাকে তাহলে আমরা কি বলবো? এই c1, ঠিক আছে, এই c1 a2 মাইনাস c2 a1 is equal to 0। এটা হচ্ছে তোমার কি সরি 0 হবে না, স্কয়ার। এটা হচ্ছে কি একটি মূল থাকার শর্ত, তাহলে স্কয়ার হবে এখানে। তাহলে শর্তটা কি? c1 a2 মাইনাস c2 a1 ফুল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কি একটি মূল থাকার শর্ত। এই যদি হয় তাহলে কি এখানে একটা মূল থাকবে। আর যদি তোমার মনে বলে যে দুইটি মূল থাকার শর্ত, কয়টা? দুইটি মূল থাকার শর্ত, দুইটি মূল থাকার কি শর্ত, তাহলে মনে রাখবা দুইটা মূল থাকার শর্ত হচ্ছে কি a1 a2 b1 b2 c1 c2। এটা হচ্ছে কি দুইটা মূল থাকার শর্ত, ঠিক আছে? এটা হচ্ছে কি দুইটা মূল থাকার শর্ত। তাহলে একটা মূল থাকার শর্তটা কি?
আর দুইটা মূল থাকা শর্তটা কি, এই জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পারছো আশা করি। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে কি একটা মূল থাকার শর্ত আর হচ্ছে কি দুইটা মূল থাকার শর্ত, দুইটা সমীকরণ দেওয়া আছে। যদি সেখানে বলা হয় যে একটা মূল থাকার শর্তটা কি, তখন হচ্ছে এটা অ্যাপ্লাই করবা। দুটি মূল থাকার শর্ত যদি বলা হয় তাহলে হচ্ছে এটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো এখন আসো আমরা তো অনেক থিওরিটিক্যাল জিনিস পড়লাম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করি। ঠিক আছে, কিছু ম্যাথ করি, কারণ অনেক জিনিস আমরা দেখলাম। ঠিক আছে, আমরা হচ্ছে অনেক জিনিস দেখলাম, এখন হচ্ছে আমরা ম্যাথ দেখব। দেখো তোমরা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবো, আবার বলতেছি, কারণ হচ্ছে নোট ডাউন না করলে ঝামেলা, পরীক্ষার সময় যা হাহুতাশ করবা, কোথা থেকে কি পড়বো, কারণ এত এত জিনিস। আর তোমাদের অনেকেই দেখলাম যে চিন্তা ভাবনা করতেছে এরকম যে ওরা হচ্ছে ম্যাথ দেখাবে না। ঠিক আছে, ম্যাথ দেখাবে না, আরে এর থেকে সুবিধা তোমরা কোথায় পাবা বলো তো? ম্যাথ তোমরা গুচ্ছ বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, ম্যাথ কেন দেখাবে না আমাকে বলো? ম্যাথটা কেন দেখাবে না? ম্যাথ শর্ট সিলেবাসে ম্যাথ মাত্র 3 থেকে 4টা অধ্যায় ম্যাথের, তুমি এখান থেকে ম্যাথ দেখাবে না, তাহলে কি করছো? হ্যাঁ, ইন্টারমিডিয়েট কি করছো? ম্যাথ দেখাবে না কেন? এইগুলো হচ্ছে তোমার এক্সকিউজ যে আমি বাংলা দেখাবো। আরে ভাই, বাংলার সিলেবাস অনেক, ইংরেজি সিলেবাস অনেক, তুমি ম্যাথ করো। ম্যাথ করলে তোমার দেখো কি পরিমাণ। এই যে এবার এক্সপিরিয়েন্স বলি, একটু এক্সপিরিয়েন্স বলে ফেলি। এবারের ঘটনা, ঠিক আছে, এবারের ঘটনা, আমার ছোট ভাই, তো সে হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু সে ম্যাথ দেখাইছে, দেখানোর পরে সে যে মার্কস পাইছে তার থেকে অনেক বেশি মার্কস পায়ও, ঠিক আছে, সাবজেক্ট পাচ্ছে না। সে অনেক কম মার্কস পায় হচ্ছে খুলনাতে ভর্তি হয়ে গেছে, জাস্ট একটু ম্যাথের জন্য, ম্যাথ থাকার কারণে সুবিধা পাওয়ার জন্য। সে ম্যাথ পড়ার জন্য দেখলাম যে ওই যে নজরুলে সেখানে মানে দিয়ে দিয়েছে তাদেরকে যে যদি কেউ পাস পায়, এই ম্যাথ আর ফিজিক্সে পাস করে পায়, তাহলে সে হচ্ছে সিএসসি পাবে, ইএসসি পাবে, না হলে সে পাবে না। তাহলে দেখো, সায়েন্সের সাবজেক্ট পাইতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ দেখাইতে হবে, সহজ কথা। বায়োলজি সাবজেক্ট কয়টা আছে? হ্যাঁ, মাত্র কয়েকটা সাবজেক্ট আছে বায়োলজি রিলেটেড, আর সবই হচ্ছে ম্যাথ রিলেটেড। তো তুমি ম্যাথ দেখাবে না, তুমি কী দেখাবে? ম্যাথ না দেখালে তো তোমার কিছু হবে না আলটিমেটলি। শর্ট সিলেবাস, আমি জিনিসটা বুঝি না, মাত্র কয়েকটা অধ্যায়। আমি বলি ফার্স্ট অফের কথা বলি, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন করলে যদি আমার ক্লাসগুলো দেখো ঠিকঠাকভাবে, যতটা প্রশ্ন করবে ততটা প্রশ্ন পারবা, সমস্যা হবে না। সরলরেখা থেকে যতটা প্রশ্ন আনবে ততটাই পারবা, ঠিক আছে, ভুল হবে না। তারপরে অন্তরীকরণ কই কঠিনটা জিনিসটা আমি তো বুঝি না, কয়েকটা সূত্র মুখস্থ রাখলে আমার মনে হয় সেখান থেকে অন্তরীকরণ থেকে প্রশ্ন মানে একটা প্রশ্ন মিস যাবে না, হয়তো 2-1টা যাবে। তোমাকে তো আর 100 পেতে হবে না, তোমার টার্গেট থাকবে কি, তোমার আলটিমেটলি তুমি ম্যাথ থেকে একটু মনে করো যে 5 মার্ক যত আছে তার থেকে একটু বেশি তোলো, তাতে করে তুমি ভালো সাবজেক্ট পাবা। আর যদি মনে করো যে না ভাই আমার সাবজেক্ট দরকার নাই, আমি চান্স পাবো, ঠিক আছে, অর্থনীতি ভূগোল টোগোল যা পাবো পড়বো, সমস্যা নেই, তাহলে ম্যাথ দেখানোর প্রয়োজন নেই। কিন্তু যে সময় আছে আর এই শর্ট সিলেবাস শেষ করা ম্যাথের খুবই সহজ হবে তোমাদের জন্য, খুব বেশি জটিল হবে না, ঠিক আছে। আর দেখো তোমরা বুঝো তোমাদের কারবার, ঠিক আছে। এই জেনারেশন নিয়ে আমি আসলে খুবই হতাশ, কি বুঝে না বুঝে আমি এটাই বুঝি না। আমি যে কথা বলি বা সবার যে কথাগুলো আছে, এই যে মানে আর ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেখি গ্রুপের মধ্যে এইগুলো জানা যাচ্ছে যে ভাইয়া আমি কোন সিরিজে বই পড়বো। কেন ভাই, আমি বারবার বলি তোমরা মেইন বই পড়ো, কোনো কথা নাই, মেইন বই পড়ো যথেষ্ট। আর ওই বিশ্ববিদ্যালয় তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তো ওই বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন প্যাটার্ন দেখো। হ্যাঁ, তো আমি বলি যে এখন এটা তো আবার অনলাইন, ঠিক আছে, এটা নাম বলা যাবে না। তো যে কোনো পরীক্ষা শেষে দেখবা 80টা প্রশ্ন আসছে বা 100 প্রশ্ন আসছে, বা অমুক বইয়ের দেখবা এটা হচ্ছে ব্যাখ্যা, প্রথমে লিখছে কি, এটা হচ্ছে এই প্রশ্ন, এটা হচ্ছে ব্যাখ্যা কোথা থেকে আসছে, দেখবা অমুক পৃষ্ঠা অত পৃষ্ঠা, মানে প্রত্যেকটা প্রশ্নই কমন পড়ছে, প্রত্যেকটা প্রশ্নই তোমার ওই বই থেকে কমন পড়ছে। তোমার যদি এটা বিশ্বাস না হয় বা তোমার যদি মনে হয় যে না ভাই ভুল বলতেছে, তোমরা একটা কাজ করো, এই বছরের বই আর আগের বছরের বই, এই দুইটা বই তুমি একসাথে করবা, পড়ে যেখানে লেখা আছে যে অত পৃষ্ঠা থেকে আসছে ওই পৃষ্ঠায় যাবা, দেখবা যে অস্তিত্ব আছে কিনা প্রশ্ন, তাহলে বুঝে যাবা যে ওই বই থেকে প্রশ্ন আসে নাকি গাইড থেকে প্রশ্ন আসে। তো যাই হোক, এগুলো আসলে কন্ট্রাডিক্টরি বিষয়, এগুলো বলা যায় না, কারণ হচ্ছে আমরা নিজেরা প্রাইভেট পড়াই, কোচিং করাই, ঠিক আছে, বই টই বিক্রি করি, তো এগুলো বলা যায় না। বাট আলটিমেটলি কোশ্চেনগুলো স্যারদেরকে দেওয়া হয় তোমার কি একটা মেন বই, ওইখান থেকে প্রশ্ন করে স্যারদের দেওয়া হয় মেন বই,
ওইখান থেকে প্রশ্ন করে স্যাররা, সব স্যাররাই একই জিনিস ফলো করে। আসো এখন হচ্ছে আমরা কিছু হচ্ছে তোমার ম্যাথ করি, ঠিক আছে? ম্যাথ করি আমরা, অনেক কথা বলে ফেললাম। দেখো একটা যদি ম্যাথ দিই এরকম, এটা তোমরা নিজেরা করবা, পরের টাইম করে দেবো। 2x² + 6x + 5 = 0। সমীকরণটির মূলের প্রকৃতি কেমন? সমীকরণটির মূলের প্রকৃতি কেমন? তাড়াতাড়ি করে ফেলো, ঠিক আছে? 1 সেকেন্ডের মধ্যে করে তাড়াতাড়ি আনসার বলো। জোটের সংখ্যা আসবে এটা? লিমন, এটা কি জোটের সংখ্যা আসবে? এটা কি জটিল সংখ্যা আসবে? দেখো তো জটিল সংখ্যা আসে কিনা। তাহলে b² - 4ac, তাহলে আমরা কি করব? b² - 4ac, তাহলে b² কত? b² মানে কি 36 মাইনাস 4ac, 4 a কত? a হচ্ছে 2, c কত? c হচ্ছে 5, তাহলে 36 মাইনাস 4 × 8, ঠিক আছে? 8 5 8 40, তাহলে কত? -4 তার মানে কি এটা কি আসছে বলো তো? হ্যাঁ, জটিল সংখ্যা, ঠিক আছে? এটা মানটা কি? জটিল সংখ্যা এবং অবাস্তব, ঠিক আছে? অবাস্তব। কারণ কি ওই যে আমাদের শর্ত ছিল এরকম, d এর মানে দেখি 0 থেকে ছোট হয়, তার মানে কি নেগেটিভ আসছে, তার মানে কি 0 থেকে ছোট, ঠিক আছে? 0 থেকে ছোট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ধন্যবাদ লিমন। তারপর আসো যে আচ্ছা 2x² - bx + 2 = 0, ঠিক আছে? সমান হলে b এর মান কত? ঠিক আছে, তাড়াতাড়ি করে ফেলো এটা। b এর মানটা কত হবে? জানছে 16। আচ্ছা, দেখি আমরা এটা 16 হয় কিনা। দেখো তাহলে আমরা কি বলবো বলো তো? b এর মান কত? b² - 4ac, তাহলে b² মানে কত? -b² b² - 4ac, 4 a কত? a হচ্ছে 2, ঠিক আছে? a হচ্ছে 2 আর b হচ্ছে কত? c হচ্ছে কত? 2, 0, তার মানে b² - 4 আর 16 0, তাহলে b = কি 4, ঠিক আছে? b এর মান 4, তাহলে b এর মান 4 হলে কি হবে? b এর মান 4, ঠিক আছে? 4 হলে কি মূলদ্বয় পরস্পর সমান হবে, ঠিক আছে? b এর মান 4 হলে মূলদ্বয় পরস্পর সমান হবে। তো এই হচ্ছে মূলত আমাদের আমরা কয়েকটা অঙ্ক দেখলাম। এখন আসো আমরা আরেকটা টাইপস পড়ি। ওকে, সো এখন যে টাইপসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে
আচ্ছা, টাইপস না, আসলে টাইপসটা পরে দেখি। সমীকরণ গঠন সংক্রান্ত আমরা কিছু ম্যাথ দেখি। মনে করা যে একটি দ্বিঘাত সমীকরণের মূলগুলো 3 এবং 5 হলে সমীকরণ টি নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা কি বললাম, এখানে বললাম যে একটি দ্বিঘাত সমীকরণের মূলগুলো 3 এবং 5 হলে কি সমীকরণ নির্ণয় করো। আমরা কি করব, মানগুলো কত দেওয়া আছে, 3 দেওয়া আছে আর কি দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে আমরা কি করব, সমীকরণটি নির্ণয় করব। তো আমরা ওই যে একটু মাথাটা খাটাও, মাথাটা খাটালে কি হবে, আমরা কি বলেছিলাম সমীকরণ নির্ণয় করার জন্য বলেছিলাম প্রথমে x স্কয়ার লিখলাম x স্কয়ার, মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল কত, 3 আর 5 কত হয় 8, সাথে কি x প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল কত 15 0। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি নির্ণয়ের সমীকরণ। দেখো এই টাইপের প্রশ্ন সলভ করতে আমার কি 1 মিনিট সময়ও প্রয়োজন হয় না। ঠিক আছে, 1 মিনিট সময়ও প্রয়োজন হয় না। তো এখন যদি এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, আর ঠিক আছে সমীকরণ দেওয়া থাকে তাহলে যে আমরা মূল নির্ণয় করেছিলাম, ঠিক আছে, জাস্ট ওভাবে নির্ণয় করে ফেলবো। এখন আসো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা টপিকস, সেই টপিকটা হচ্ছে কি যে সর্বোচ্চ এবং কি সর্বনিম্ন মান নির্ণয় করব। আমরা কি করব, সর্বোচ্চ মান নির্ণয় করব এবং কি সর্বনিম্ন মান নির্ণয় করব। তো এটা কিভাবে, আসো খুবই সহজ, জাস্ট এগুলো মনে রাখলে হবে। দেখো এই অধ্যায়ের মধ্যে ম্যাক্সিমাম জিনিস তুমি এখানে তুমি যদি না প্র্যাকটিস করো বারবার তাহলে পারবে না কিছুই। ঠিক আছে, কিছুই পারবে না, কারণ সবগুলো এখানে মুখস্থর মতো, সূত্র না পারলে তো তুমি কিছুই পাবে না। সর্বোচ্চ সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান নির্ণয় এবং কি সর্বনিম্ন মান নির্ণয়, এটা আমরা কিভাবে করব। তো ধরো আমাদের সমীকরণ কি ছিল বলো তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, এর সর্বোচ্চ মান, সর্বোচ্চ বা সর্বনিম্ন। ঠিক আছে, মান নির্ণয় করবো আমরা কিভাবে নির্ণয় করবো জানো, সেটা হচ্ছে c মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে স্কোয়ার, বি স্কোয়ার বাই হচ্ছে সরি বি স্কোয়ার স্কোয়ার না, এটা হচ্ছে 4a। কৌণিক পড়াইলাম পোলাভান্ডে, শুধু কৌণিকের চিন্তা মাথায় করতেছে। ঠিক আছে, তো কৌণিক নিয়ে নাকি পোলাভান্ডের ঝামেলা, তারপর দিলাম পোলাভান্ডের কৌণিক পড়ায়। পুরা কোচিনের ছেলে ফেলে, আমার কয়েকটা ছেলে ফেলে আছে কোচিনের, তো আমাদের হচ্ছে কৌণিক নিয়ে নাকি ঝামেলা। কৌণিকের ঝামেলা কি শিখালাম আমাদের কৌণিক, মাথা এলি কৌণিক ঘুরতেছে ঘুরে ফিরে। ঠিক আছে, তো আসো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু c, এই যে একটা রাশি আছে এর সর্বোচ্চ মান। ঠিক আছে, এর সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মানের সূত্র হচ্ছে c মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখন এখানে যদি তোমার এর মানটা 0 থেকে বড় হয়, এই যে এর মানটা আছে না, এর মানটা মানে এই যে সমীকরণের মধ্যে, এই সমীকরণের মধ্যে যদি তোমার কি এর মানটা 0 থেকে বড় পাও, 0 থেকে বড় পাও, তাহলে হচ্ছে তুমি কি পাবা, সর্বনিম্ন মান পাবা। তাহলে কি পাবা বলো তো, সর্বনিম্ন মান পাবা। এর মান যদি কি পাও 0 থেকে বড় পাও, এই যে সমীকরণের মধ্যে, সমীকরণ দেখে তুমি বুঝবা এইখানে যদি তুমি এর মানটা 0 থেকে বড় পাও তাহলে হচ্ছে কি এটা মানটা কি, এটা হচ্ছে কি সর্বনিম্ন মান। আর যদি এর মানটা 0 থেকে কি ছোট পাও তাহলে হবে কি সর্বোচ্চ মান। ঠিক আছে, মন থাকবে, সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে দেখো আমি কি বললাম হচ্ছে কি এখানে তুমি দেখবা তুমি সর্বনিম্ন মান অথবা সর্বনিম্ন মানের সূত্র একটাই, সূত্র হচ্ছে কি c মাইনাস বি স্কোয়ার বাই 4a। কিন্তু তুমি কিভাবে বুঝবা, এর মান যদি কি 0 থেকে বড় হয় তাহলে সেটা পাবা কি সর্বনিম্ন মান, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা পাবা হচ্ছে কি সর্বোচ্চ মান। মনে করো একটা সমীকরণ দিলাম, এটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 এর নিয়ত মান কত।
দেখো আমি বলে দিছি তোমাকে যে এখানে কি ন্যূনতম মান কত, মানে কি সব থেকে ছোট মানটা কত। তাহলে দেখো ভাই এখানে সমীকরণ আসো, এখানে সমীকরণ কি এ কার ছিল, এ কার সঙ্গে এক্স স্কয়ারের সঙ্গে হচ্ছে কি এ, এক্স স্কয়ারের সঙ্গে হচ্ছে এ। তাহলে তুমি এই এক্স স্কয়ারের সঙ্গে কি এ আছে, তাহলে এক্স স্কয়ারের সঙ্গে কত আছে না 1, তাহলে 1 কি 0 থেকে বড় ভাই, তার মানে কি অবশ্যই সর্বনিম্ন পাবা। এখানে বলে দিয়েছে কি ন্যূনতম মান মানে কি সবথেকে কম মান, তাহলে কি হবে বলতো সি মাইনাস, তাহলে সি কত এখানে বলতো 5 মাইনাস, ঠিক আছে মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি বলতো এই যে ভাই আরেকবার বলতেছি বি স্কয়ার মানে বি মানে কত -3, তাহলে -3 হোল স্কয়ার বাই হচ্ছে কি 4a 4 × 1, তার মানে কত বলতো 5 - 9/4। তাহলে এটা তুমি যদি এলসিএম এ করো, সমাধান করো, সিম্পলিফাই করো, তাহলে মানটা পাওয়া যাবে। তো এই হচ্ছে মূলত আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ। আমি যে টপিকসগুলো তোমাদেরকে পড়াইলাম, ঠিক আছে, এই টপিকসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন ইম্পর্ট্যান্ট এই বহুপদী বহুপদী সমীকরণ, তেমনই হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা গুচ্ছতে পরীক্ষা দেবা, সেখানেও ইম্পর্ট্যান্ট। তোমরা হচ্ছে এই ক্লাসটা যা পড়ালাম এগুলা খুব ভালো করে পড়বা, পড়ার পরে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তাহলে দেখবা তোমার কি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে গেছে। বুঝতে পারছো? পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে গেছে। কোশ্চেন ব্যাংকের মধ্যে অনেক ভুল উত্তর থাকে, ঠিক আছে, অনেক ভুল উত্তর থাকে। তোমরা চেষ্টা করবা যে নিয়ম পড়াইলাম সেটা ফলো করার জন্য, এটা ফলো করলেই তোমরা হচ্ছে জিনিসগুলো পাওয়া যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে একটু জানাও যে কোনো জিনিস বুঝতে পারছো কি বুঝতে পারো না। আমি তোমাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম, দেখি তোমাদের কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। আর সিলেটবাসীর জন্য সবাই অবশ্যই দোয়া করবা, ঠিক আছে, সবাই দোয়া করবা। কারণ হচ্ছে তোমরা তো বুঝতে পারতেছো এখানে মনে হয় আছে নাজিয়া, ওরা হচ্ছে সিলেট বাড়ি, যদিও গোয়ানঘাট বাড়ি, কিন্তু ওটা খুব বেশি পরিমাণ না, খুব এফেক্টেড এরিয়া না। কিন্তু তুমি মনে করো যে ওই দিরাই শাল্লা ওদিকে হচ্ছে সব থেকে বেশি এফেক্টেড। কোম্পানিগঞ্জে এখন পানি আছে অনেক। আর শহরের মধ্যেও তোমার ওই যে উপশহরের এরিয়া, ওপারে যারা ছিল ওই এরিয়াগুলো তোমার মোটামুটি ভালোভাবে এফেক্টেড, ঠিক আছে। ওকে, তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর আজকে কিন্তু পরীক্ষা আছে, মনে রাখো সবাই, ঠিক আছে। আজকে কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষা হচ্ছে কি যোগাযোগকরণের পর, যদিও তোমরা ইয়ার টেস্ট দিয়ে ফেলছো, ঠিক আছে, যোগাযোগকরণের পরীক্ষা আছে, সবাই পরীক্ষা দিবা। আর অনেকেই তোমার ওই দিন দেখলাম যে দেও নাই, পেপার ফাইনালটা দেও নাই। শোনো, মোটামুটি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি সবটি ভিডিও মোটামুটি আপলোড করে দিয়েছি, সেগুলো সেখান থেকে দেখার পরে তোমরা একটু কষ্ট করে পরীক্ষাটা দিয়ে ফেলো। কারণ হচ্ছে দেখো তোমরা যদি একদিন দুই দিন এরকম করে কিন্তু তোমার দিনগুলো ভাড়ে আস্তে আস্তে আলটিমেটলি, ঠিক আছে। আর একদিন দুই দিন এরকম করে একটা টপিক শেষ হয়, আরেকটা টপিক শেষ হয়, অনেকগুলো টপিক হয়ে যায়, ঠিক আছে। সব কিছু মিলে তোমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য, প্লাস ক্লাসগুলো করার জন্য। আশা করি তোমাদের বেশি একটা সমস্যা হবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।